ফায়ার সার্ভিসের 19 ইউনিটের 6 ঘন্টার চেষ্টায় নিভল সচিবালয়ের আগুন, ট্রাক চাপায় দমকল কর্মীর মৃত্যু, হবে উচ্চ ক্ষমতার তদন্ত কমিটি। নারায়ণগঞ্জে জুলাই আগস্ট বিপ্লবের শহীদদের স্ত্রী সেজে মামলা, আসামিদের কাছ থেকে হাতিয়ে নিতেন অর্থ, আদালতের তলব। অনেক আদরের ভাই ছিল, সবার ছোট, আমার এই বাইরে এভাবে মেরে ফেলবো আমরা চিন্তা করি না। চাঁদপুরে জাহাজে নিহত বাবুর্চির রানা কাজীর বাড়ি মুন্সিগঞ্জে এখনো চলছে মাতম, জড়িতদের সঠিক বিচার চান স্বজনরা। জড়যন্ত্র মানুষ কি কেউ কোবায় একটা হেলায়, এটা কি মানুষ? তো এটার কি বিচার হইব না? টাকাই চলতো, মনে করেন মালপত্র সবকিছু নিয়ে যেত, অন্ত হেয়া তো হয় নাই। এত বুঝা যায় যে ষড়যন্ত্রই কিছু ছিল তাদের সাথে। সাতক্ষীরার পালপাড়ায় ফিরেছে সুদিন, নান্দনিক তৈজসপত্র উৎপাদনে লেগেছে আধুনিকতার ছোঁয়া, টালি টাইলস যাচ্ছে বিদেশে। 2024 সাল ছিল বৈশ্বিক তাপমাত্রার সবচেয়ে উষ্ণ বছর। এল নিনোর প্রভাব আবহাওয়ায় বন্যা, জলোচ্ছ্বাসে বিপুল আর্থিক ক্ষতি এবং প্রাপ্তি অপ্রাপ্তির মিশ্র দোলাচলে 2024 কেটেছে দেশের ফুটবল অঙ্গন। নারীরা সাফে সাফল্য এনে দিল, হতাশায় ডুবায় জামাল ভুঁইয়ারা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছে আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। সচিবালয়ের আগুনের ঘটনার সর্বশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, এখন কি অবস্থা দেখছেন আর ক্ষয়ক্ষতি নিয়ে কোনো তথ্য জানতে পেরেছেন কিনা আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ন্যান্সি। এই মুহূর্তে সচিবালয়ে অবস্থান করছি আমি এবং কিছুক্ষণ আগে এখানে কিন্তু সচিবালয়ে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের একটি ভিড় আমরা লক্ষ্য করতে পেরেছি। তো কিছুক্ষণ আগে কিন্তু তারা আবার সচিবালয়ের ভেতরে, ভবনের সচিবালয়ের 5 নম্বর গেট দিয়ে তারা ভেতরে প্রবেশ করেছেন। এছাড়া দুজন উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা এবং উপদেষ্টা নাহিদ ইসলাম, তারা দুজন এই সচিবালয়ের ভেতরে কিছুক্ষণ আগে প্রবেশ করেছে। তো সচিবালয়ের অগ্নিকাণ্ডের যে ঘটনা সেটি সম্পূর্ণভাবে নির্বাপন হয়েছে সকাল 8:05 এমনটি আমাদেরকে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি সংবাদ মাধ্যমে ব্রিফ করেছেন কিছুক্ষণ আগে। এবং সচিবালয়, আপনি ক্ষয়ক্ষতির কথা বললেন, তো ক্ষয়ক্ষতির কোনো কথা, যে ঘটনা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি, যেহেতু ফায়ার সার্ভিস থেকে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে কোনো ব্রিফ করে এটি জানানো হয়নি এবং কোনো উপদেষ্টাও আমাদেরকে, হয়তো উপদেষ্টা তারা অফিসে প্রবেশ করেছেন এবং তাদের অফিস চলাকালীন সময় যখন তারা সংবাদ মাধ্যমে কথা বলবে তখন হয়তো তারা ভিতরে যেহেতু প্রবেশ করেছেন তারা জানতে পারলে সংবাদ মাধ্যমে জানাবেন। তবে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন এবং সেখানে তিনি বলছেন যে পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের বেশ কিছু নথিপত্র বিগত সরকারের আমলের যে দুর্নীতি তথ্যচিত্র প্রমাণ সেগুলো তারা সংগ্রহ করেছিলেন এবং সেগুলোকে নস্যাৎ করে দিতে একটি চক্র এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এমনটি তার ফেসবুক স্ট্যাটাসে আমরা জানতে পেরেছি। তবে এই মুহূর্তে সচিবালয়ের যে খবর সেটি হচ্ছে অগ্নিকাণ্ড সম্পূর্ণরূপে নির্বাপন করা গেছে এবং এখানে কিছুক্ষণ আগে আমার ঠিক বাম পাশে আমরা ধোঁয়া দেখতে পেয়েছিলাম। তবে এই মুহূর্তে কোনো ধোঁয়ার কুণ্ডলী আমরা দেখতে পাচ্ছি না এবং ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো ভেতরে ছিল এবং সেগুলো কিন্তু একে একে এখান থেকে বের হয়ে যেতে শুরু করেছে এবং পরিস্থিতি কিন্তু অনেকটাই স্বাভাবিক বর্তমানে সচিবালয় রয়েছে। এছাড়া আমরা যদি জানিয়ে দিতে চাই দর্শকদের যে গতকাল রাত 1:52 সচিবালয় 7 নম্বর ভবনের 6ষ্ঠ, 7ম, 8ম এবং 9ম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ফায়ার সার্ভিস কিন্তু 2 মিনিটের মধ্যে 1:54 এখানে আসলে 7টি ইউনিট নিয়ে প্রথমে তারা সচিবালয়ে প্রবেশ করে এবং অগ্নিকাণ্ড যখন আসলে কিছুটা বেড়ে যায় তখন কিন্তু ফায়ার সার্ভিসের ইউনিট বাড়িয়ে এবং সর্বশেষ আমরা যেটি জানতে পেরেছি যে 19টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় 6 ঘন্টার চেষ্টা এই সচিবালয়ের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করা গেছে। এছাড়া সচিবালয়ের ভেতরে যারা প্রবেশ করেছেন কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে অনেক বছর পরে এই অগ্নিকাণ্ড তারা দেখেছেন এবং ভেতরে যারা প্রবেশ করেছেন তো ভেতরে যে পরিস্থিতি সেটি দেখে তারা কিছুটা হলেও আতঙ্ক নিয়ে সচিবালয়ের ভেতরে প্রবেশ করেছেন। তবে এই মুহূর্তে সর্বশেষ যে খবর সেটি হচ্ছে সম্পূর্ণরূপে সচিবালয়ের অগ্নিকাণ্ড নির্বাপন করা গেছে। তো এই ছিল রাজধানীর সচিবালয়ের অগ্নিকাণ্ড নিয়ে আমার কাছে থাকা সর্বশেষ। ন্যান্সি। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ ভবন সচিবালয়ে রাত প্রায় 2টার দিকে আগুনের সূত্রপাত হয় সচিবালয়ের 7 নং ভবনে। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট কাজ করলেও তা বাড়িয়ে 19টি করা হয়। 6 ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। এড়িয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কারণ অনুসন্ধানে শীঘ্রই উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হবে। কায়েস রাহাতের রিপোর্ট।
বুধবার মধ্যরাতে সচিবালয়ে হঠাৎই আগুন লাগে। পুড়ে যায় ৭ নং ভবনে থাকা অর্থ মন্ত্রণালয় সহ বেশ কিছু মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি ও আসবাব। খবর পেয়ে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সচিবালয় ইউনিট। এর মাঝে পানির পাইপের সংযোগ দিতে রাস্তা পার হতে গিয়ে ট্রাক চাপায় প্রাণ হারান ফায়ার সার্ভিসের এক সদস্য। ফায়ার সার্ভিসের বরাত দিয়ে প্রাথমিকভাবে জানানো হয় কক্ষ ডেকোরেশনের দাহ্য সরঞ্জাম ও বৈদ্যুতিক স্ফুলিঙ্গ থেকেই সূত্রপাত হয়েছে আগুনের। যদিও চূড়ান্ত ক্ষয়ক্ষতি নিয়ে এখনো জানানো হয়নি কিছু। আগুনে ভবনের ৬, ৭ ও ৮ তলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক। এখানে গাড়ি প্রবেশে কিছু সীমাবদ্ধতা আছে, বিশেষ করে বড় গাড়িগুলি ঢুকানো কঠিন ছিল, বাট আমরা আমাদের বড় যে লেডার যেগুলি আছে, এপিএল যেগুলিকে বলি, সেগুলিকে এখানে সামনের গেট ভেঙে আমরা 2টা গাড়ি ঢুকিয়েছি এবং বর্তমানে আমরা আগুনকে কন্ট্রোলে নিয়ে এসেছি। ৬, ৭, ৮, ৯ এই 4টা তলায় আগুন ধরেছে এবং বর্তমানে আমরা আশা করছি আর ঘণ্টাখানিকের মধ্যে অগ্নি নির্বাপন সম্পূর্ণ শেষ হবে বলে আমরা বিশ্বাস করি। বর্তমানে আমাদের ফায়ার ফাইটাররা দালানের ভিতরে কাজ করছে এবং প্রতিটা রুম সার্চ করে করে আগুন নিভানোর ব্যবস্থা করেছে এবং মোটামুটি এটা প্রায় শেষের দিকে। রাষ্ট্রের এমন গুরুত্বপূর্ণ ভবনের আগুনের ঘটনায় প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। রাষ্ট্রের যে আমরা বলি ফুসফুস, সচিবালয় বলা হয় যে আমাদের বাংলাদেশের ফুসফুস, এই সচিবালয়ে আগুন লাগাটার পিছনে অবশ্যই এটা সাপোর্টাস। ক্ষতি বলতে তো আমাদের নথি কাগজপত্র, আমাদের আসবাবপত্র, কম্পিউটার সামগ্রী, চেয়ার টেবিল, আমাদের অফিসগুলোতে যেগুলো থাকে, ক্ষতি তো এগুলোই হবে। অফিসে আগুন লাগলে তো এই জিনিসগুলো থাকে। এ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কারণ অনুসন্ধানে শীঘ্রই উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হবে। আমাদের সচিবালয়ের 7 নম্বর বিল্ডিংয়ে একটা 50 মিনিটের মধ্যে আগুন ধরে 6 তলায় এবং আমাদের ফায়ার ব্রিগেডকে একটা 52 মিনিটে খবর দেওয়া হয় এবং তারা একটা 54 মিনিট থেকে তাদের কাজ শুরু করে এবং সকাল 8টায় আমাদের 8:05 আমাদের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে এবং এই ঘটনায় আমাদের ফায়ার ফাইটার একজন শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আর এর সাথেও আরো 2-3 জন সামান্য আহত হয়েছে, তারা সবাই সুস্থ আছে। আমরা এখন ভিতরে কি হচ্ছে তা আমরা ভিতরে দেখব এবং পুরা সার্চ করার পরে কোনো কিছু পাওয়া যায় কিনা আমরা আপনাদের জানাতে পারবো। আর এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি, হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। আগুনের সূত্রপাতের পর প্রথমে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট এবং পরে মোট 19টি ইউনিট টানা 6 ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনের সূত্রপাতের পর প্রথমে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট এবং পরে মোট 19টি ইউনিট টানা 6 ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। এ যেন মামলা চুরি। মিথ্যা মামলা দিয়ে বাণিজ্য করতে জুলাই আগস্ট বিপ্লবে নিহত ব্যক্তির স্ত্রী সেজেছে এক প্রতারক নারী। আসলে স্ত্রীর করা মামলা আদালত থেকে চুরি করে নামে বেনামে আসামি করে ফতুল্লা থানায় আরেকটি মামলা দায়ের করেছেন তিনি। টাকার বিনিময়ে আসামিদের অব্যাহতি দিতে গেলে ধরা পড়ে সে। এখন বারবার আদালত তাকে তলব করলেও পালিয়ে আছে ওই প্রতারক। মিথ্যা মামলা বাণিজ্য ধারাবাহিকের আজ 18তম পর্ব। অনুসন্ধান করেছেন নারায়ণগঞ্জ প্রতিনিধি বিলাল হোসেন, জানাচ্ছেন এম এ আজিম। জুলাই আগস্ট বিপ্লবে যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় রিয়াজ মিয়া। এখন তার স্ত্রী ফারজানা হিসেবে নিজেকে দাবি করছেন এই দুই নারী। একজন আদালতে, আরেকজন হত্যা মামলা দায়ের করেছে ফতুল্লা থানায়। রহস্য অনুসন্ধানে কাজ শুরু করে দেশ টিভি টিম। ফারজানা নামে ঢাকার আদালতে করা মামলার বাদীকে পাওয়া যায় নিহত রিয়াজের নারায়ণগঞ্জের বাসায়। তার দেয়া তথ্য প্রমাণ বলছে এই নারী নিহত রিয়াজের স্ত্রী। আর্থিক সহযোগিতার কথা বলে অনেক রকমের কাগজপত্র আমার নিচ্ছে। এখন যদি আমার কাগজপত্র ফেক করে মামলা করে সেটা তো আমি জানি না। যখন আমি জানতে পারি যে হ্যাঁ আমার কাগজপত্র নিয়ে মামলা করা হয়েছে, এরকম নির্দোষ মানুষের ফাঁসানো হয়েছে, তখন আমি না কোর্টে যাই। কোর্টে যা জানতে পারি হ্যাঁ শিওর আমার কাগজপত্র দেয়া যে মামলা করা হয়েছে। আর হ্যাঁ দাবি করছে যে হ্যাঁ আসল ফারজানা।
তাহলে ফারজানা সেজে মামলা করা প্রতারক নারী কে? জানতে তার মামলার কাগজপত্র ঘাটাঘাটি করলে বেরিয়ে আসে মামলা বাণিজ্যের প্রমাণ। ইতিমধ্যে টাকার বিনিময়ে আসামিদের অব্যাহতি দিতে হলফনামাও দেয়া শুরু করেছে সে। হলফনামা দেওয়ার ব্যবস্থা করা আইনজীবীর কাছেও মেলেনি ফারজানা সেজে প্রতারণা করা নারীর ঠিকানা। ওনার আসলে নাম্বার রাখা হয় না, যেহেতু উনি আমার লং টাইম ক্লায়েন্ট না, উনি আসছে হলফনামা করতে। উনি বলছে আমি নাম্বার চাইছি, বলছে যে ভাই এজাহারের কপিতে আছে, আর আমরাই তো আপনার কাছে আসবো, আপনাদের দেওয়ার দরকার, ফোন করার দরকার নেই। ঠিক আছে, আমি সবার মনে বলছি ঠিক আছে। ঘটনাটা তো আসলে এইটা আসলে একই নামে দুইজন ব্যক্তি, এটা আসলে অভাবনীয়, চিন্তার করা যায় না। তবে তার করা মিথ্যা মামলা হয়রানির শিকার অনেক নিরীহ মানুষ। বাদ পড়েনি এ মাছ বিক্রেতাও। রাজনীতি বা সংঘাতে না গিয়েও প্রতারক নারীর করা হত্যা মামলার আসামি তিনি। এই মামলার যে বাদীর স্বামী মারা গেছে, উনি এই মামলাই করেন। এই মামলা ফ্রড, অন্য একটা মহিলাই মামলা করছে। তো এইটা নিয়ে আমরা হয়রানির শিকার, এখন ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না। বিষয়টি বুঝতে পেরেছে ফতুল্লা থানা পুলিশ। অফিসার ইনচার্জ জানান মামলাটি খারিজের আবেদন করবেন তারা। স্যাররাও এটা নিয়ে উদ্বিগ্ন যে দুইটা বাদে কি করে হয়, ঠিক আছে। তো আমরা এটা ইনভেস্টিগেশন পর্যায়ে আছে, এটা দ্রুত আমরা নিষ্পত্তি করে দেবো। এটা আসলে আমাদের পর্যন্ত আসে নাই, এটা আদালতের ওখানেই উপস্থাপিত হয়েছে এবং যারা লয়ার যারা এটা উপস্থাপন করছে তারাও নাকি এটা আদালতে দুঃখ প্রকাশ করছে বিষয়টা নিয়ে। বিষয়টি নজরে আসার পর দুই ফারজানাকে আদালতে হাজির হওয়ার আদেশ দেয় আদালত। তবে তারপর থেকেই লাপাত্তা প্রতারক ফারজানা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। চাঁদপুর মেঘনা নদীতে জাহাজে নিহত বাবুর্চি মুন্সিগঞ্জের রানা কাজীর বাড়িতে এখনো চলছে শোকের মাতম। এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার দাবি স্বজনদের। সুমিত সরকার সুমনের রিপোর্ট, জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। ছেলের ছবি দেখে শোক চেপে রাখার চেষ্টা মা হাসিনা বেগমের। 1 বছর হলো দেখেনি ছেলেকে। ছুটি না পাওয়ায় বাড়ি আসা হয়নি। চাঁদপুরে জাহাজে হত্যার শিকার রানার। রোববার মোবাইলের সর্বশেষ কথায় মাকে জানান ছুটি নিয়ে মঙ্গলবার বাড়ি এসে খাবেন মায়ের বানানো শখের পিঠা। জীবিত না পারলেও মঙ্গলবারই তার মরদেহ আসে মায়ের কাছে। এরকম জড়যন্ত্র মানুষ কি কেউ কোবায় কাটতে হেলায়? এটা কি মানুষ? ওরা কি মানুষ? আমি তো মনে করেন আমার এত ছেলে থাকতে আমি রান্নার লগে আল্লাহ 30 দিন প্রত্যেক দিন রাত্রে কথা কইয়া তারপরে ঘুমাই। আমি ফোন না দিলে ওই ফোন দিব। তো এটার কি বিচার হইব না? ওখানে যে আমার কলজাটা ছিঁড়া যাইতে লাগছে, এটা কি ওইবার আগে কলজাটা ছিঁড়া যায় না? জাহাজের 7 জনকে নৃশংসভাবে হত্যার খবর টিভিতে দেখেছেন স্বজনরা। নিহতদের মধ্যে তাদের রানাও যে ছিলেন তা কিছুতেই ভাবতে পারেননি তারা। অনেক আদরের ভাই ছিল, সবার ছোট। এই বাইরে এভাবে আমরা চিন্তা করি না। 4 জনের মধ্যে যে আমার ভাই আছে আমি জানি না। আমরা তো খবর তো ঠিকই দেখতেছি, কিন্তু আমার ভাই যে আছে এটার মধ্যে আমরা জানি না। চাঁদপুর থেকে মঙ্গলবার রাত 9টার দিকে রানার মরদেহ আসে পরিবারের কাছে। পরে জানাজা শেষে দাফন করা হয় এলাকার সামাজিক কবরস্থানে। পরিবারের দাবি পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে রানা সহ 7 জনকে। লোক হিসেবে ভালো ছিল ছেলেটা, কোনো বিশৃঙ্খল না করতো না, কারোর সাথে মারামারি হানাহানি আর এই ছিল না। খুব ভালো ছিল ছেলে। যে কোনো ষড়যন্ত্র হইতে পারে, মালিক ডাকাই চলতো, মনে করেন মালপত্র সবকিছু নিয়ে যেত, অন্তত হেয়া তো হয় নাই। এত বুঝা যায় যে ষড়যন্ত্রই কিছু ছিল তাদের সাথে। আমার সূক্ষ্ম বিচার জানি হয়, এটা আপনারা করবেন। এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের উপযুক্ত বিচার চান পরিবার সহ স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। মানিকগঞ্জ পৌর শহরে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ব্যাটারি চালিত হ্যালো বাইক ও অটোরিকশা। এতে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েছে পৌরবাসী। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, কি বলছেন পৌরবাসী? অবৈধ অটোরিকশা চলাচল থামাতে প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে কিনা বিস্তারিত জানাবেন। মানিকগঞ্জ পৌর শহরের রাস্তাটি একেবারেই ছোট। এই পৌর শহরে
প্রথম ধাপে মানিকগঞ্জ পৌর কর্তৃপক্ষ 500 হ্যালো বাইকের লাইসেন্স দেয়। পরবর্তীতে তারা আন্দোলন করলে আরো 500 হ্যালো বাইক লাইসেন্স দেয়। আসলে যেটি কিনা মাত্রাতিরিক্ত হয়, কিন্তু এই লাইসেন্সের বাইরেও কিন্তু আরো প্রায় 5 শতাধিক হ্যালো বাইক, ব্যাটারি চালিত অটো রিক্সা গুলো চলাচল করে, যে কারণেই প্রতিনিয়তই কিন্তু যানজট বেঁধেই থাকে এই শহরে। সেই শহরটির দূরত্ব 1 কিলোমিটার, 1 কিলোমিটার মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে শহরের দূরত্ব 1 কিলোমিটার। এই 1 কিলোমিটার রাস্তা পার হতে সময় লাগার কথা 10 থেকে 15 মিনিট, সেখানে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় কিন্তু মাঝে মধ্যে লেগে যায়, যে কারণে পৌরবাসী যেটি বলছেন যে তারা এই যানজট কারণে কিন্তু চরম ভোগান্তিতে পড়ে, এবং তারা পৌরবাসীদের দাবি যে এই অবৈধ হ্যালো বাইক, অটো রিক্সা এগুলো যেন নিয়ন্ত্রণ করে, যাতে পৌরবাসী এই যানজট থেকে মুক্ত হয়। তো আমরা কথা বলেছি ট্রাফিক পুলিশের যে পরিদর্শক প্রশাসন আব্দুল হামিদ রয়েছে তার সাথে। তিনি যেটি বলছেন যে এই অবৈধ হ্যালো বাইক এবং ব্যাটারি রিক্সা যে রয়েছে এগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে। গত 2 মাসে প্রায় 1800টি যানবাহনের উপর আইন প্রয়োগ করেছে, জরিমানা করেছে প্রায় কোটি টাকার মতো, এবং 5 শতাধিক যানবাহন তারা আটক করেছে। পুলিশ প্রশাসন যেটি বলছেন যে তাদের অভিযান অব্যাহত আছে, এবং এই অবৈধ যে যানগুলো শহরে চলাচল করে এগুলো তারা নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তো আমরা কথা বলেছি পৌর কর্তৃপক্ষের সাথে। পৌর কর্তৃপক্ষ যেটি বলছেন যে এই অবৈধ যে হ্যালো বাইক, অটো রিক্সা রয়েছে এগুলো বন্ধে তারা মাইকিং সহ বিভিন্ন ভাবে প্রচার প্রচারণা চালাচ্ছে। যদি তারপরেও তারা এই শহরে চলাচল করে তাহলে তাদের বিরুদ্ধে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছে। তো আমার কাছে এই ছিল মানিকগঞ্জ পৌর শহরে যে অবৈধ হ্যালো বাইক এবং অটো রিক্সা যে দৌড়াতে যে যানজটের সৃষ্টি হয় তার সর্বশেষ খবর। আলিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, মানিকগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুল আলিম। অন্ধকার পেরিয়ে সাতক্ষীরার পালপাড়ায় যেন আলো ফুটেছে। নতুন পদ্ধতিতে নতুন জীবন ফিরে পেয়েছে সাতক্ষীরা, খুলনা, যশোরের মৃৎশিল্পীরা। আধুনিকতার ছোঁয়ায় উৎপাদন হচ্ছে নান্দনিক সব তৈজসপত্র। তবে উৎপাদন বাড়াতে সহজ শর্তে ঋণ চান কারিগররা। সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমনের তথ্যচিত্রে বিস্তারিত সালমা জাহানের রিপোর্টে। দেশভাগের আগে কলকাতার বাজার জুড়ে শোভা পেত সাতক্ষীরায় নির্মিত মাটির থালাবাটি, হাঁড়ি, কাপ, মগসহ নানা বাহারি সব তৈজসপত্র। তবে দিনে দিনে প্রাচীন পদ্ধতিতে নির্মিত মাটির জিনিসপত্র গুণগত ও দৃষ্টিনন্দন না হয় সেই বাজার হারাতে থাকে। তবে সুখের খবর, নতুন কাজের ধারায় ঘুরছে হারানো বাজার। মাটি দিয়ে কষ্টকরভাবে জিনিসপত্র তৈরি করতে হতো, এখন সেটা উন্নত হয়েছে। এখন আমরা মেশিনের সাহায্যে সেটা তৈরি করছি। পালদের হারানো শিল্প ঐতিহ্য পুনরুদ্ধারে উদ্যোগ নেয় স্থানীয় বেসরকারি সংগঠন উন্নয়ন প্রচেষ্টা। পালদের প্রশিক্ষণ দিয়ে পরিচয় করানো হয় নতুন কাজের কৌশলের সঙ্গে। 500 পাল সম্প্রদায়কে আমরা সংগঠিত করেছি এবং তাদেরকে বিভিন্নভাবে সহায়তা দিয়ে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করেছি। কৃষি জমির মাটির পরিবর্তে নদী খালের পরিত্যক্ত মাটিকে মণ্ড বানিয়ে ছাঁচে ফেলে এখন বানানো হয় চোখ ধাঁধানোর সব মৃৎশিল্প। তাতেই কমে যায় শ্রম, বেড়ে যায় উৎপাদন। পণ্যের প্রকারভেদে আগের থেকে 3 থেকে 5 গুণ লাভ পাচ্ছেন তারা। 2 রকম মাটি আছে, আটালো মাটি ও বেলে মাটি। আনি আমরা ওই বিলিন্দারে দিই ঘুলাই মেশিনে ওখানে ছেঁকি ছেড়ে দিই। এ পরিবর্তনে পালদের খুশির সঙ্গে ক্রেতাদের মধ্যেও মাটির তৈজসপত্র কেনার আগ্রহ বেড়েছে বহুগুণ। উপহারেও দেওয়া হচ্ছে শিল্পময় কারুকার্যে ভরা ডিনার সেট, চিত্রকর্ম, দেয়াল চিত্র, ওয়াল টেরাকোটা। এখান থেকে বিভিন্ন জিনিস কিনি, ওয়াল হ্যাঙ্গিং, মাটির পটারি, প্লেট, গ্লাস। ঘর সাজানোর জন্য অনেক সুন্দর এবং বিভিন্ন মানুষকে উপহার দেওয়ার জন্য খুবই সুন্দর। আধুনিক ধারায় সৃষ্টির উদ্যোক্তা প্রতিষ্ঠান বলছে এই পদ্ধতির ফলে পরিবেশ সুরক্ষা হচ্ছে। স্থানীয় বাজারের পাশাপাশি অনলাইনেও কেনাবেচা হচ্ছে। আবার মাটির নান্দনিক টালি, টাইলস যাচ্ছে ইউরোপ, আমেরিকায়। দেশের বাইরে ইটালি বিভিন্ন জায়গায় যায়, কিন্তু আমরা দেখেছি যে এই টালিটাকে আরো কি করে ফিনিশিং করা যায়, সৌন্দর্য বাড়ানো যায়, এই বিষয় নিয়ে আমরা তাদের সাথে আমরা কাজ করছি। পালেরা বিনামূল্যে শুধু প্রশিক্ষণ পায়নি, পেয়েছে প্রায় 5 লাখ টাকার বর্জ্য মাটিকে মণ্ড তৈরির ক্লে।
হ্যান্ড জিগার, জগমগ তৈরির হুইল। পালপাড়ার 600 মৃৎশিল্পীদের মধ্যে বর্তমানে সাতক্ষীরা, খুলনা ও যশোরের 500 শিল্পী আজ শুধু তৈজসপত্র নির্মাতা নয়, প্রায় সবাই এখন বড় ব্যবসায়ীতে রূপান্তরিত হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। জয়পুরহাটে তেঘর উচ্চ বিদ্যালয়ের 100 বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী চলছে নানা আয়োজন। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা। রেজা, দিনটি ঘিরে কি ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে? প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে কেমন উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন? ন্যান্সি, আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের তেগর উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়টি 1824 সালে স্থাপিত হয়েছে। 100 বছর পূর্তিতে জয়পুরহাটে এই অনুষ্ঠান হচ্ছে। সকালে জেলা প্রশাসক সহ প্রশাসনের সর্বোচ্চ কর্তা ব্যক্তিরা সহ রাজনৈতিক যে ব্যক্তিরা ছিল, পাশাপাশি এই প্রাক্তন শিক্ষার্থীরা কিন্তু সকালের এই র্যালিতে গোটা শহর র্যালি করার পর এই বিদ্যালয় প্রাঙ্গণে এসে কিন্তু আপনারা দেখছেন যে ছাত্ররা সমবেত হচ্ছেন। এখন তারা এখানে নাস্তা এবং তাদের যে আবার দ্বিতীয় পর্বে দেশের ব্যান্ড, শিরোনামহীন আরো অনেক শিল্পীরা এখানে গান পরিবেশন করবেন। তো এখানকার আয়োজক কমিটির সভাপতি গুলজার হোসেন, তার সঙ্গে আমি একটু জানতে চাই যে আপনাদের এই প্রোগ্রামটি কেমন হচ্ছে? আমাদের তেঘর উচ্চ বিদ্যালয় 2024 সালে প্রতিষ্ঠিত মাদ্রাসা থেকে আজকে হাই স্কুলে পরিণত হয়েছে। এই বিদ্যালয়ের প্রথম শর্ত হলো আমাদের যে এখন স্লোগান উঠেছে যে আমাদের শিক্ষার পাশাপাশি খেলাধুলা। আমাদের তেঘর উচ্চ বিদ্যালয় জয়পুরহাটের ঐতিহ্যবাহী একটা শিক্ষা প্রতিষ্ঠান, যে শিক্ষা প্রতিষ্ঠানে আবানিজ সহ জাতীয় টিমের অনেক খেলোয়াড় রয়েছে। এখানে পড়াশোনার পাশাপাশি আমাদের জয়পুরহাটের বাংলাদেশের শ্রেষ্ঠ মানের ডাক্তার মুজিবুর রহমান সহ আমাদের ইঞ্জিনিয়ার মাহমুদুল সহ বোর্ড স্ট্যান্ড করা অনেক ছাত্রছাত্রী এই সমাবেশে 100 বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়েছে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে শতবর্ষী অনুষ্ঠানে দেশ টিভি আমাদের লাইভ করার জন্য। আমাদের তেঘর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা বিশেষ করে এখানকার যে সাংবাদিকতা করছেন রেজাউল করিমকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আমি অনুভূতি জানতে চাই, আপনি তো এখানে প্রাক্তন স্টুডেন্ট। জি জি, আপনার কেমন লাগছে? আমাকে এমন অনুভূতি হচ্ছে আমি প্রকাশ করতে পারছি না। আমি খুব গর্বিত 100 বছর পূর্তি উপলক্ষে। ধন্যবাদ। তো ধন্যবাদ। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি যে জয়পুরহাটের এই শিক্ষা প্রতিষ্ঠানটি কিন্তু প্রাক্তন শিক্ষার্থীরা দেশের বিভিন্ন সরকারি এবং বেসরকারি যে প্রতিষ্ঠানগুলোতে গুরুত্বপূর্ণ পদে এখনো দায়িত্ব পালন করছেন। তো আজকে যে সন্ধ্যার পর বা বিকেলে আরো যে প্রোগ্রামগুলো আছে, এই যে শিরোনামহীন ব্যান্ড, স্বর্ণছাড়া ব্যান্ড সহ আরো এই অত্র এলাকার যে স্থানীয় যে ভালো শিল্পীগুলো, তারা কিন্তু সঙ্গীত পরিবেশন করবেন। দিনব্যাপী একটা উৎসবমুখর পরিবেশে এই শতবর্ষ উদযাপন হচ্ছে। তো ধন্যবাদ। এই ছিল আমার সর্বশেষ। ন্যান্সি। রেজা, আপনাকে ধন্যবাদ। দর্শক, জয়পুরহাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রেজাউল করিম রেজা। গাজার নুসরাত শরণার্থী শিবিরের কাছে ইসরায়েলি বিমান হামলায় 5 সাংবাদিক নিহত হয়েছে। এদিন আল কুদস স্টুডেন্ট চ্যানেলের সাংবাদিকেরা আল আউদা হাসপাতালের কাছে সংবাদ সংগ্রহের কাজ করছিলেন। এ সময় সাংবাদিকদের বহনকারী একটি গাড়িতে হামলা চালালে সাথে সাথে আগুন ধরে যায়। স্যাটেলাইট চ্যানেল এক্স এর পোস্ট বলছে, নিহত সাংবাদিকদের একজন আইমান আল জাদি, যিনি নুসরাত শরণার্থী শিবিরের কাছে আল আউদা হাসপাতালে তার সন্তান জন্মের জন্য অপেক্ষা করছিলেন। কাজাখস্তানের আজারবাইজান এয়ারলাইন্সের দুর্ঘটনা কবলিত বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে বিবিসি। এখন পর্যন্ত এই বিমান দুর্ঘটনায় 38 জন নিহত হয়েছেন। 29 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। নাসরিন আক্তারের রিপোর্ট। জরুরি অবতরণ করতে গিয়েও শেষ রক্ষা হলো না আজারবাইজান এয়ারলাইন্সের এম্বোয়ার 190 উড়োজাহাজটির। বুধবার বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার গ্রোজনি যাওয়ার পথেই আছড়ে পড়ে এটি।
গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, গ্রজনিতে ব্যাপক কুয়াশার কারণে বিমানবন্দরের রানওয়ে অস্পষ্ট হয়ে পড়ে। এতে ফের বাকুর দিকে ফিরিয়ে নিয়ে যাচ্ছিলেন পাইলট। তবে এর আগেই পথে কাজাখস্তানের আকটাউ শহরের কাছে ৬৭ আরোহী নিয়ে বিধ্বস্ত হয়ে ধসে পড়ে ফ্লাইটটি। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় উড়োজাহাজে। বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের দাবি, পাখির আঘাতের পর পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে J28243 ফ্লাইটটিতে কারিগরি সমস্যা সহ অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কাজাখস্তান কর্তৃপক্ষ। এদিকে দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে জরুরি বিভাগ। সেখান থেকে শিশুসহ বেশ কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হতাহতের সংখ্যা বহু বলেই জানা গেছে। উড়োজাহাজটিতে আজারবাইজান, রাশিয়া, কাজাখস্তান ও কিরগিজস্তানের নাগরিক ছিলেন। এ দুর্ঘটনার পর রাশিয়ার সফর সংক্ষিপ্ত করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। শোক প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চেচনিয়ার ক্রেমলিন সমর্থিত নেতা রমজান কাদির। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। জলবায়ুর প্রভাবে প্রতি বছরই বাড়ছে বৈশ্বিক তাপমাত্রা। গত বছর ২০২৩ ছিল এখন পর্যন্ত সবচেয়ে উষ্ণ বছর। তবে ২০২৪ সাল সে রেকর্ডকেও ভেঙে দিয়েছে। বছরের শুরু থেকেই এল নিনোর প্রভাবে আবহাওয়া পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়। এতে এপ্রিল থেকে আগস্ট মাস জুড়ে তীব্র গরমে অতিষ্ঠ ছিল মধ্যপ্রাচ্য, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশ। একই সাথে বছর জুড়ে আঘাত হানে বন্যা ও জলোচ্ছ্বাস। এতে বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদের ক্ষতি হয়। নাসরিন আক্তারের রিপোর্ট। একদিকে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, অন্যদিকে ভয়াবহ বন্যায় প্রাণহানি। এল নিনোর প্রভাবে ২০২৪ সালে বৈশ্বিক জলবায়ু এমনই এক পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে। তাপপ্রবাহ, খরা, অতিবর্ষণ, ঘূর্ণিঝড় সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের জেরে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিশ্বজুড়ে যে পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি ও সম্পদ ধ্বংস হয়েছে তার আর্থিক মূল্য অন্তত ৩১,০০০ কোটি ডলার। সুইজারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক বীমা ও পুনর্বিমা সংস্থা সুইস রে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ২০২৪ সালের ২২ জুলাই ছিল মানব ইতিহাসের সবচেয়ে উষ্ণতম দিন। এদিন বৈশ্বিক গড় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৭.১৬ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে এবছর ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে সবচেয়ে উষ্ণতম শহর ছিল কাতারের রাজধানী দোহা। লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের প্যান্টানল জলাভূমিতে ভয়াবহ দাবানলে পুড়ে গেছে প্রায় ৩২,০০০ হেক্টর অঞ্চল। এল নিনোর কারণে বৃষ্টিপাত ও নিম্ন নদীর স্তর এই এলাকাটিকে আগুনের জন্য আরও সংবেদনশীল করে তুলেছিল। প্রতি বছরের মতো এবছরও হজ করতে যেয়ে প্রচণ্ড গরমে প্রাণ হারান শত শত হাজি। তীব্র দাবদাহের কারণে এ মৃত্যু হজ আয়োজক কর্তৃপক্ষের জন্য অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শুধু তীব্র গরমই নয়, এবছর অসময়ে বন্যা ও ঘূর্ণিঝড়ের আঘাতে বিপর্যস্ত হয় বিশ্বের বিভিন্ন দেশ। সুইজারল্যান্ড ভিত্তিক সংস্থা সুইস রে এর বিবৃতিতে বলা হয়, ২০২৩-এর তুলনায় ২০২৪ সালে বিশ্বজুড়ে প্রাকৃতিক দুর্যোগের হার ছিল ৬% বেশি। এবছর ২৭ মে পাপুয়া নিউগিনিতে ভয়াবহ বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে ২,০০০-এর বেশি মানুষ মাটির নিচে চাপা পড়ে। এতে প্রাণ হারান প্রায় ৭০০। মে মাসে বাংলাদেশ ও ভারত উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় রিমাল। এতে টানা ৪৮ ঘন্টা পানির নিচে তলিয়েছিল সুন্দরবন। ফলে প্রথমবারের মতো এ বনাঞ্চলের প্রাণ প্রকৃতি ও জীববৈচিত্র্যে এক অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়। আকস্মিক বন্যায় কয়েক দশকের মধ্যে ২০২৪ সালের আগস্টে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছিল বাংলাদেশের পূর্বাঞ্চলের কয়েকটি জেলা। এতে ফেনীতে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয় ৫০ লাখ মানুষ।
সারা বছর আবহাওয়ার এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে নভেম্বরে জলবায়ু প্রভাব মোকাবেলায় আজারবাইজানের বাকুতে জাতিসংঘ জলবায়ু শীর্ষ সম্মেলন COP29 অনুষ্ঠিত হয়। 2 সপ্তাহের দর কষাকষির পর শেষ পর্যন্ত জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও অভিযোজন ব্যয় বাবদ উচ্চ কার্বন নির্গমনকারী উন্নত দেশগুলো বার্ষিক $30,000 কোটি ব্যয়ের আশ্বাস দেয়। তবে বিশ্ব নেতাদের এই সম্মেলন আসছে বছরের জলবায়ু পরিস্থিতিকে কতটা স্বাভাবিক রাখতে পারবে তা সময়ই বলে দিবে। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার খেলার খবর। সময়ের পরিক্রমায় বিদায় নিতে চলল আরও একটি বছর। দেশের ফুটবলও প্রাপ্তি অপ্রাপ্তির মিশ্র দোলাচলে কাটিয়েছে 2024 সাল। নারীদের সাফ জয় যদি হয় প্রাপ্তি, সেখানে জামাল ভুঁইয়াদের আন্তর্জাতিক অঙ্গনে ব্যর্থতার ধারা বজায় রাখাটা হতাশার। তবে বছর শেষে সালাউদ্দিনের রাজত্বের অবসান হওয়াটা দেশের ফুটবলের জন্য স্বস্তি হলে হামজা চৌধুরী ফিফা থেকে পাওয়া দেশের হয়ে খেলার ছাড়পত্রটা 18 কোটি মানুষের জন্য উৎসবের উপলক্ষ হয়ে বছর শেষে এক নজরে দেশের ফুটবলের পুরোটা সালতামামিতে। 2024 সালটা দেশের ফুটবলের জন্য অনেক প্রাপ্তির, স্বস্তির। অন্তত নির্ভার থেকে সামনের বছরে পা রাখবার জন্য যথেষ্ট রসদ দিয়েছে শেষ হবার পথে বছরটা। বছরের সবচেয়ে আলোচিত ঘটনা যদি বলি, সেটা বাফুফে নির্বাচন। যে নির্বাচনে কাজী সালাউদ্দিনের 16 বছরের বাফুফে রাজত্বের ঘটে অবসান। বাফুফে সভাপতি হিসেবে খলনায়কে পরিণত হওয়ায় সাবেক ফুটবলার উত্তরাধিকার সূত্রে দেশের ফুটবলকে দিয়ে গেছেন বাফুফের ঘাড়ে প্রায় 10 কোটি টাকার দেনার বোঝা। তার প্রায় 1.5 যুগের আলোচিত সমালোচিত অধ্যায়ের সাথে সাম্রাজ্য শেষ হয়েছে সিনিয়র সহ সভাপতি সালাম মুর্শেদি ও আরেক সহ সভাপতি কাজী নাবিলেরও। নতুন বাফুফের নতুন সভাপতি হয়েছেন সাবেক ফুটবলার তাবিত আওয়াল। আর যদি মাঠের সাইডলাইন থেকে মাঠে ঢুকি, সেখানে জামাল ভুঁইয়াদের প্রাপ্তির খাতাটা প্রায় শূন্য। 8টি আন্তর্জাতিক ম্যাচ খেলে মাত্র 2টিতে জয়, সেটাও ভুটান আর মালদ্বীপের বিপক্ষে। 6 হারের 4টি 2026 বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ ফিলিস্তিন, অস্ট্রেলিয়া ও লেবাননের কাছে। বাকি 2 হারটাও জয় আসা দল ভুটান ও মালদ্বীপের বিপক্ষে। তবে মেয়েদের জাতীয় দলের পরিসংখ্যানটা বেশ ভালো। 8 ম্যাচে 5 জয়, 1টি ড্র, 2টিতে হার। অক্টোবরেই টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জিতে দেশের মানুষকে আনন্দে ভাসিয়েছে তহুরারা। সাফ অঞ্চলের টানা 2 শ্রেষ্ঠত্বের পর র্যাঙ্কিংয়েও এসেছে বড় সুখবর। হালনাগাদ করা ফিফা র্যাঙ্কিংয়ে 7 ধাপে গিয়েছে বাংলাদেশ নারী দল। সাবিনারা 132 নম্বর থেকে শেষ করতে যাচ্ছে 2024। বিদায়ী বছরে বয়সভিত্তিক ফুটবলে এসেছে 3টি শিরোপা। প্রথমটি অনূর্ধ্ব 16 মেয়েদের সাফে, দ্বিতীয়টি মেয়েদের অনূর্ধ্ব 20 সাফে ভারতের সঙ্গে যৌথভাবে। আর অনূর্ধ্ব 20 ছেলেদের বিভাগে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। 5ই আগস্ট দেশে পট পরিবর্তনের পর পৃষ্ঠপোষক সরে যাওয়ায় শেখ জামাল, শেখ রাসেলের মতো বড় ক্লাব ঘরোয়া লিগ থেকে গেছে ছিটকে। মে মাসে টানা 5বার পেশাদার লিগ জিতে রেকর্ড গড়েছে বসুন্ধরা কিংস। বিদায়ী মৌসুমে জিতেছে লিগ, ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপের ট্রেবলও। তবে মাঠের ফুটবলের সবচেয়ে বড় প্রাপ্তি যদি বলা হয়, সেটা হবে লাল সবুজ জার্সিতে হামজা চৌধুরীর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার ছাড়পত্র পাওয়া। ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটিতে খেলা এই মিডফিল্ডারের বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার জন্য সকল রাস্তা এখন পরিষ্কার, অপেক্ষা শুধু সময়ের। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।